বন্দনা দেবী এবং চঞ্চল বাবুর একমাত্র মেয়ে রাখি ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। স্কুলে রেজাল্ট বেশ ভালোই করে। এজন্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রাইভেটের টিচাররাও তাকে ভালোবাসেন। তবে সবকিছুতে ভালো হলেও রাখির একটি খারাপ অভ্যাস ছিল। সে সবসময় চক পেন্সিল খেত। প্রথম সবাই ব্যাপারটাকে অত গুরুত্ব না দিলেও কিছুদিন পর তার এই অভ্যাস বাড়তেই থাকে। এই নিয়ে বাবা এবং মা বেশ চিন্তিত হয়ে পড়েন। সে যখন মাধ্যমিক পরীক্ষার জন্য ক্লাস বন্ধ করে বাড়িতে পড়াশোনা শুরু করে, তখন একদিন মা এসে বলেন, আরে বাবা, তুই সারাদিনে বসে বসে পড়াশোনা করিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে সমানে চক খেয়ে যাচ্ছিস। চক পেন্সিল আবার কোনো খাবার জিনিস? এইসব করতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। সব থেকে বড় কথা, তোর বাবা জানতে পারলে কি হবে জানিস? আচ্ছা মা, আমার চক খাওয়া নিয়ে তোমার এত আপত্তি কিসের বলো তো? আমি তো সারাদিন তোমার কথা শুনেই চলি। একটুকু নিজের মতো করে চলতে দেবে না? পড়ার সময় এসে এভাবে বিরক্ত করছো যে তুমি। আমাকে একটু কথা বলতো, এত সব চক পেয়েছিস কোথায়? কে তোকে এসব এনে দিয়েছে? দাঁড়া, আজ তোর বাবা আসুক, আমি তোর বাবাকে সব বলবো। দেখো মা, সামনে আমার পরীক্ষা, তুমি বারবার আমাকে এভাবে বিরক্ত করতে আসবে না। আর শোনো, তোমার যা খুশি না তুমি তাই করো। এখন যাও, ঘর থেকে যাও তো, রান্না বান্না করো। বন্দনা দেবী রেগে ঘর থেকে বেরিয়ে যান এবং চঞ্চল বাবু অফিস থেকে ফিরে এলে তাকে সব কথা বলেন। এটা তো পুরো আশ্চর্য কথা, চক পেন্সিল কি আবার খায়? হ্যাঁ, মানছি না বাচ্চারা ছোটবেলায় একটু আধটু এসব করে থাকে, তা বলে এত বড় মেয়ে ঘরে বসে বসে চক পেন্সিল খাবে? দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। কোনো লাভ নেই, এখন তুমি ঘরে গেলে হয়তো ও দরজাটাই খুলবে না। এভাবে ওকে কিছু করা যাবে না, আমাদেরকে অন্য উপায় ভাবতে হবে। কি উপায় ভাববে শুনি? মেয়ে এতদিন ধরে চক পেন্সিল খাচ্ছে, আর তুমি এখন আমাকে বলতে এসেছো? ছোটবেলায় একটু আধটু খেতে জানি, কিন্তু আমি তো ভাবতাম ওর অভ্যাস চলে গেছে। আহা, তুমি চিন্তা করো না, অভ্যেস চলে যাবে। আমাদেরকে একটু কড়া হতে হবে। কাল যখন ও টিউশন পড়তে যাবে, আমি তখন ওর ঘর থেকে ওইসব চক ফেলে দেব। পরের দিন যখন রাখি টিউশন পড়তে যায়, তখন তার মা তার ঘর থেকে আলমারি, বাক্স, ব্যাগ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে সমস্ত চক বার করেন এবং ডাস্টবিনে ফেলে দেন। দুদিন তিনি বেশ শান্তিতেই কাটান। তার মনে হয়েছিল এভাবে তিনি মেয়েকে বেশ ভালোভাবেই জব্দ করেছেন। কিন্তু তার এই ভুল ভাঙে যখন তিনি তৃতীয় দিন মেয়েকে চা দিতে তার ঘরে আসেন। কারণ ঘরে এসে দেখেন মেয়ে দিব্যি এক বাক্সে চক নিয়ে বসে রয়েছে আর বেশ মজা করেই সেগুলোকে খাচ্ছে। রাখি, কি করছিস তুই? আমি তো তোর সমস্ত চক ফেলে দিয়েছিলাম, আবার তুই এসব কোথা থেকে পেলি রে? আচ্ছা মা, তুমি ব্যাপারটাকে খুব সহজ ভেবেছো না? তুমি লুকিয়ে লুকিয়ে আমার চকগুলোকে ফেলে দেবে আর আমি শুধরে যাব? দেখো মা, তোমার এই সমস্ত ধারণা না ভুল। এক তো তুমি আমার ঘরে আমার পারমিশন ছাড়া ঢুকেছো আর আমার জিনিসপত্রে হাত দিয়েছো, তারপর তুমি আশা করছো যেন আমি কোনোভাবে কিছু না বলি আর চুপচাপ ভাবে সবকিছু মেনে নিয়ে চক খাওয়া ছেড়ে দিই। মেয়ের কথা শুনে মায়ের চক্ষু চড়ক গাছ। তিনি সেদিনই বুঝতে পেরেছিলেন যে এভাবে মেয়ের চক খাওয়ানো কন্ট্রোল করা যাবে না। দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে যায়। রাখি স্কুল শিক্ষিকা হয়ে যায়। নতুন চাকরিতে জয়েন করার পর সুপর্ণা দেবী প্রতিবেশী সবাইকে মিষ্টি খাওয়ান। মিষ্টির প্যাকেট হাতে নিয়ে সুপর্ণা দেবী বলেন, কিরে রাখি, তুই তো দেখছি বেশ ভালোই দান মেরেছিস। এতদিন লুকিয়ে লুকিয়ে চক খেতিস আর তার জন্য সবার কাছে তো বকাও পেয়েছিস। এখন তো তুই দিদিমণি হয়ে গেছিস, যত পারে চক খা, কেউ তোকে কিছু বলতে পারবে না। কি বলছো গো তুমি? চক খাবে? কিন্তু কেন? ও মা, তুমি জানো না নাকি? আমাদের পাড়ার সবাই তো জানে রাখি ছোটবেলা থেকে কত চক খায়। আরে বাবা, যে বয়সে বাচ্চারা চকলেট, চিপস, আইসক্রিম এইসব খাওয়ার জন্য বায়না করে, সেই বয়সে তো ওর একটাই নেশা ছিল, চক পেন্সিল। হ্যাঁ গো দিদি, কতবার তো স্কুলের দিদিমণিরা, স্যারেরা এই নিয়ে কমপ্লেন করতে এসেছিল। বল, আমরা কিন্তু সব জানি। তাই নাকি? এই সব তো আমি আগে জানতাম না, আজই প্রথমবার শুনছি। বাবা গো, তা তুমি কি এখনো চক পেন্সিল খাও নাকি গো? রত্না দেবী এবং সুপর্ণা দেবীর কথা শুনে বন্দনা দেবীর খুবই খারাপ লাগে এবং তিনি রাগে সেখান থেকে চলে আসেন। কি রে বাবা, যা সত্যি তাই তো বললাম, এতে আবার এত রাগের কি আছে? যাই হোক, আমাদের আবার কি। ও বাবা, মোহনের দোকানের মিষ্টি গো, বেশ ভালোই করেছে দেখছি। কয়েকদিন পর রাখি বিয়ে পল্লব নামে একটি ছেলের সঙ্গে হয়ে যায়। বিয়ের পর রাখি নতুন শ্বশুরবাড়িতে এসে নিজের মতো করে সবকিছু মানিয়ে গুছিয়ে নেয়। কিন্তু শ্বশুরবাড়িতে তার চক খাওয়ার অভ্যাস সম্বন্ধে কেউ কিছুই জানতো না। কয়েকদিন পর থেকে রাখির স্কুল শুরু হয়ে যায়
এবং সে স্কুল থেকে ফেরার সময় অফিস রুম থেকে এক বাক্স চক নিয়ে বাড়িতে আসে। এরপর সে লুকিয়ে লুকিয়ে সেই চক খায়। কয়েকদিন পর রাখি স্কুল থেকে ফিরে আসে, তখন তাকে দেখে তার শাশুড়ি হো হো করে হেসে ফেলে। বৌমা, তুমি কি আজ মুখে করে চক নিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছিলে নাকি? সারা মুখে খালি চক ভর্তি গো। শাশুড়ির কথা শুনে রাখি চমকে যায় এবং ভয়ে ভয়ে আয়নার কাছে গিয়ে দেখে তার গোটা মুখে ঠোঁটে চকের গুঁড়ো ভর্তি হয়ে আছে এবং সব সাদা হয়ে আছে। সে সঙ্গে সঙ্গে নিজের মুখ পরিষ্কার করে আর বলে, আসলে মা, আমি বুঝতে পারছি না কি করে কি হয়ে গেছে। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। আরে বাবা, এমন ভাবে চমকে উঠেছো যেন কোনো চুরি করেছো। স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়াও, তাহলে মুখে চকের গুলো লাগাটা তো একটা স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে এত ভয় পাওয়ার কি আছে? যাও এবার হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। রাতের খাবারের ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি আজ রেস্ট নাও। শাশুড়ির কথা শুনে রাখি একটু নিশ্চিন্ত হয় এবং নিজের ঘরে চলে যায়। কয়েকদিন পর রাখি নিজের ঘরে বসে বসে চক পেন্সিল খাচ্ছিল। এমন সময় হঠাৎ তার শাশুড়ি ঘরের ভেতরে প্রবেশ করে এবং তাকে এই অবস্থায় দেখে বলে, বৌমা, এসব কি? তুমি এখানে বসে বসে চক পেন্সিল খাচ্ছ? আরে বাবা, আমি তো ভাবলাম তুমি কোনো চিপস নিয়ে খাচ্ছ। এখানে তো দেখছি অন্য গল্প চলছে। ক্ষমা করবেন মা, আমি ভুল করে ফেলেছি। আমি সত্যি বলছি, আমি আগে কখনো এসব খাইনি, আজ প্রথম। আসলে বাচ্চারা স্কুলে অনেকে খাই তো, তাই আমি দেখছিলাম এটা কেমন খেতে। তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি প্রথমবার খাচ্ছ। তোমার খাওয়া দেখে আমি ধরে নিতে পারছি যে চক খাওয়া তোমার অভ্যাস। যাই হোক, অত ভয় পেও না, সাধারণ চক পেন্সিল খাচ্ছ, কোনো ড্রাগস খাচ্ছ না, তাই তো ভয়ের কিছু নেই। মানে? অত মানে আমি বোঝাতে পারবো না। দাও দেখি, আমাকেও একখানা চক দাও তো, আমি খেয়ে দেখি কেমন খেতে। রাখি বাক্স থেকে এক পিস চক বার করে তার শাশুড়ির হাতে দেয়। শোভা দেবীর হাতে চক নিয়ে খুব মজা করে সেটিকে খেতে শুরু করেন। মা, আপনার চক খাওয়া দেখে মনে হচ্ছে না তো যে আপনি প্রথমবার খাচ্ছেন। আপনাকেও দেখে মনে হচ্ছে আপনি পুরনো কাস্টমার। তুমি ঠিকই ধরেছো বৌমা, তোমার মতো আমিও ছোটবেলা থেকে খুব চক পেন্সিল খেতাম। বিয়ের আগে পর্যন্ত খেয়েছি, কিন্তু বিয়ের পর আর কখনো সুযোগই পাইনি। সব থেকে বড় কথা, আমি তোমার মতো দিদিমণি নয়, তাই আমাকে আমার অভ্যাসটা ছাড়তে হয়েছিল। মা, আপনি নিশ্চিন্ত হয়ে যান, আপনি দিদিমণি নন তো কি হয়েছে? আপনার বৌমা তো দিদিমণি। এবার থেকে আমি আর আপনি দুজনে একসঙ্গে চক পেন্সিল খাবো। এরপর থেকে রাখি প্রত্যেকদিন স্কুল থেকে চক পেন্সিল আনতো এবং দুই বৌমা শাশুড়ি মিলে সেটাকে মজা করে খেতে বসতো। এভাবে বেশ কিছুদিন কাটে। এমনকি তারা টিভি সিরিয়াল দেখতে দেখতেও পপকর্নের বদলে চক নিয়ে খেত। বৌমা, সিরিয়াল দেখতে দেখতে চক খাওয়ার মজাটাই আলাদা। এতে করে সিরিয়ালের গল্পগুলো আরো বেশি ভালো লাগে। আপনি একদম ঠিক বলেছেন মা। এতদিন ধরে আমি লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে চক খেতাম, কারণ যতবারই বাবা মা আমাকে এসব খেতে দেখেছে ততবারই বকাবকি করেছে, না হলে ফেলে দিয়েছে। এই প্রথম আমি নিশ্চিন্ত মনে আর একেবারে রিল্যাক্স করে চক খেতে পারছি। কেউ দেখে নেওয়ারও ভয় নেই আর ফেলে দেওয়ারও ভয় নেই। সব থেকে বড় কথা হলো, এইসবের যদি একটা পার্টনার পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা। বোমা, খুব বেশি নিশ্চিন্ত হয়েও না। পল্লব কিন্তু এই ব্যাপারটা কিছুই জানে না। আর হ্যাঁ, খুব সাবধান, ও যেন জানতেও না পারে। কোনো সময় যদি জানতে পেরে যায় না, তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং শোভা দেবীর বোন মল্লিকা দেবী তার ছেলের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করে। এই পল্লব, এই সপ্তাহে শুক্রবারে আমাকে আর বৌমাকে আমগাছিয়াতে দিয়ে আসবি। ওখানে তোর মাসির ছেলের বিয়েতে আমরা কয়েকদিন থাকবো। ঠিক আছে মা, বিয়ে তো বুধবারে, আমি বিয়ের দিনেই যাবো ক্ষণে, কারণ আমার অত ছুটিও হবে না। আরে বাবা, আমি জানি তোর অতদিন ছুটি হবে না, সেজন্যই তো বলছি আমাদের দুজনকে ওখানে তুই রেখে আসবি, তারপর তোর সময় মতো তুই যাবি। শুক্রবার আসার আগেই দুই শাশুড়ি বৌমা বিয়ের প্যাকিং শুরু করে। বৌমা, আমার সবকিছু প্যাকিং হয়ে গেছে। তুমি তোমার জামা কাপড় সব ঠিকঠাক ভাবে ব্যাগে ভরে নিয়েছো তো? কোনো কিছু ছেড়ে যায়নি তো? দেখো, তারপর বিয়ে বাড়িতে গিয়ে দেখবে এটা আনা হয়নি, ওটা আনা হয়নি, ওখানে কিন্তু কিছু পাবে না। মা, বাকি সবকিছু তো ভালোভাবে প্যাকিং করা হয়ে গেছে, তবে এই 10 বাক্স পেন্সিল কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। কোনোভাবে যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আরে তুমি এক কাজ করো, আমার কাপড়ের ব্যাগে অনেকটা জায়গা রয়েছে, ওখানেই ভালো করে এগুলোকে প্যাক করে নাও। আমার তো মনেও ছিল না এগুলোর কথা। যাও যাও, তাড়াতাড়ি প্যাক করে নাও। এভাবে দুই শাশুড়ি বৌমা বিয়ে বাড়ি চলে যায়। 3 দিন কাটতে না কাটতেই হঠাৎ দুজনের প্রচন্ড পরিমাণে পেট ব্যথা শুরু হয়।
সবাই সন্দেহ করে যে ফুড পয়জনিং হয়ে গেছে, কিন্তু সবার মনে এটাও চিন্তা ছিল যে বিয়ে বাড়িতে এতজনের মধ্যে মাত্র দুজনের কি করে এই সমস্যা হয়। প্রথমে ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এগুলো খাওয়ানো হয়, কিন্তু রাত হতে তাদের সমস্যা আরো বাড়তে থাকে। শেষে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডাক্তারবাবু চিকিৎসা করে বলেন, দেখুন, এনার শরীরের মধ্যে এমন কিছু পদার্থ গেছে যেটা এই ব্যথার কারণ। আত্মীয় স্বজনরা খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তারা কেউ কিছুই বলতে পারে না। সেখান থেকে পল্লবকে ফোন করা হয়। পল্লব হসপিটালে এসে ডাক্তারের সঙ্গে কথা বলে। ওষুধের রিয়াকশনে মা এবং স্ত্রী দুজনেই অঘোর ছিল, তাই তাদেরকে কিছু জিজ্ঞাসা করার ছিল না। পল্লব হাসপাতালেই রয়ে যায় এবং বাকিদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এখানে এসে শোভা দেবীর বোন মল্লিকা দেবী বলেন, ডাক্তার তো বলেছে ওরা দুজন কিছু এমন খায় যেটা ওদের ক্ষতি করেছে। আমার মনে হয় কোনো ওষুধ ওরা দীর্ঘদিন ধরে খাচ্ছে। দিদির তো পায়ে ব্যথা হতো, সেরকম কিছু ওষুধ খাচ্ছে কি? একবার দিদির ব্যাগ দেখি, ওখানে ওষুধপত্র পাওয়া যাবে নিশ্চয়ই। মল্লিকা দেবী শোভা দেবীর ব্যাগ খুলে একেবারে অবাক হয়ে যান। ব্যাগে কয়েকটাই কাপড় চোপড় এবং থাকে থাকে সাজানো চক পেন্সিল। তিনি ছোটবেলা থেকেই তার দিদির চক খাওয়ার অভ্যেস সম্পর্কে জানতেন। তার উপরে এসব দেখে তার আর বোঝার কিছু বাকি ছিল না। মল্লিকা দেবী পল্লবকে ফোন করে সবকিছু জানান। এদিকে শাশুড়ি বৌমা দুজনের জ্ঞান ফিরে আসে এবং ডাক্তারবাবু তাদেরকে খুব বকাবকি করেন। দুজনই লজ্জায় মাথা নিচু করে থাকেন। আত্মীয় স্বজন সবাই তাদের এই ব্যাপার জানতে পেরে গেছে, এটা তাদের কাছে খুবই লজ্জাজনক ছিল। তারপর তাদের এই অসুস্থতা তাদেরকে একটি জ্ঞান শিক্ষা দিয়েছিল। এরপর থেকে দুই শাশুড়ি বৌমা শপথ নেয় যে তারা কখনোই আর চক পেন্সিল খাবে না। প্রথম প্রথম তাদের একটু সমস্যা হলেও তারা কিছুদিনের মধ্যেই তাদের অভ্যাস পাল্টে ফেলে। এর ফলে সবাই খুব নিশ্চিন্ত হয় এবং তারাও তাদের সুস্থ জীবনে ফিরে আসে। এরপর সবাই মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। বিলকিস দেবী তার দুই ছেলে সুজয় ও বিজয় এবং দুই বৌমা সোনালী ও সন্দীপা এবং এক মেয়ে পল্লবীকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করে। সোনালী ও সন্দীপার একমাত্র ননদ পল্লবী ছিল খুবই অলস প্রকৃতির। পল্লবী নিজের বৌদিদেরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিত, নিজে হাতে কোনো কিছুই কাজ করত না। এমনই একদিন, বৌদি, আমাকে কলেজে যেতে হবে তো, আমার খাবার কোথায়? দেখো আমি একদম রেডি হয়ে চলে এসেছি, আর তোমরা আমার খাবারই এখন রেডি করে আনোনি। আরে আরে পল্লবী, তুমি রেগে যাচ্ছ কেন? এই তো আমরা দুজনে মিলেই তোমার খাবার একদম রেডি করে নিয়ে এসেছি। এই দেখো একদম গরম রয়েছে, আসো আসো বসে পড়ো। পল্লবী, তুমি যখন খাবারের কথা বলেছো তখন আমরা তোমার খাবার বানিয়ে দিয়েছি, কিন্তু তুমিই তো আসতে এত দেরি করলে। ওহ পল্লবী, তোর দুই বৌদি তোকে কত ভালোবাসে, কত ভালোভাবে কথা বলে, আর তুই এসে রাগ দেখাচ্ছিস? তোকে তো খাবার কখন বানিয়ে দিয়েছে। চুপ করে বসে খেয়ে নে আর কলেজে চলে যা। নিজের হাতে তো কোনো কাজই করিস না, যা কাজ করতে বলি সেগুলো ঠিক উল্টোই করে বসিস, আর নিজের যা কিছু কাজ সবগুলোই তো বৌদিদেরকে দিয়ে করাস। মা, তুমি যদি আমার মা হতে তাহলে আমাকে ভালোবাসতে, আর আজ এরকম কথাবার্তা বলতেই পারতে না। আচ্ছা আচ্ছা পল্লবী, মা যাই বলুক না কেন, তুমি এখন চুপ করে খেয়ে নাও। এই বলে সন্দীপা আর সোনালী পল্লবীকে বুঝিয়ে খাইয়ে দাইয়ে কলেজে পাঠিয়ে দেয়। পল্লবী চলে যাওয়ার পর পল্লবীর মা বিলকিস দেবী বলে, ওহ, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না বাবা। বাড়ির কোনো কাজেই হাত দিতে চায় না, এত বড় হয়ে গেল আর কোনো কাজ জানে না। শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে কে জানে। মা, আপনি এত চিন্তা করছেন কেন? আস্তে আস্তে পল্লবী সবকিছুই শিখে যাবে, আর আমরা দুজনে তো আছি, ওকে সবকিছু কাজ শিখিয়ে দেব। বৌমা, তোমরা দুজনে কিন্তু ওকে মাথায় তুলে নাচাচ্ছ। তোমাদের দুজনের জন্য ও আরো বেশি আস্কারে পেয়ে যাচ্ছে। তোমরা ওকে এত আস্কারে দিয়ে মাথায় তুলো না, বুঝলে? মা, আমরা আবার ওকে কি মাথায় তুললাম? আর তাছাড়া ও তো আমাদের একমাত্র ননদ, আমরা ভালোবাসবো না তো ওকে কে ভালোবাসবে শুনি? ঠিক এই জন্যই তো আমি তোমাদেরকে বারণ করছি, ওকে এত মাথায় তুলো না। কিছু ওর নিজের কাজ ওকে দিয়ে করাও। শ্বশুর বাড়িতে গেলে ওকেই তো কথা শুনতে হবে, তখন কি ওর হয়ে তোমরা দুজনে কাজ করতে যাবে নাকি? এই বলে বিলকিস দেবী সেখান থেকে চলে যায়। এদিকে বিলকিস দেবীর দুই বৌমা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। অর্ধেক রাস্তায় গিয়ে পল্লবী মাথায় ঘোমটা দিয়ে নেয় এবং তখনই তার সামনে বাইক নিয়ে একটা ছেলে আসে। তখন পল্লবী তাকে বলে, আরে তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? বাড়ির সামনে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু তোমার তো কোনো পাত্তাই ছিল না। হাঁটতে হাঁটতে এত দূরে চলে এলাম। তুমি তো জানো বাড়ির সামনে আমার মা দাঁড়িয়ে আছে, আমি ওখান থেকে কি করে তোমাকে নিয়ে যাব?
চলো চলো, আর বেশি কথা বলে লাভ নেই, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, কলেজে ছেড়ে দিয়ে আসবে চলো আমাকে। এই বলে পল্লবী পলাশের গাড়িতে উঠে পড়ে। তখন পলাশ পল্লবীকে বাইকে করে কলেজে নামিয়ে দিয়ে আসে। আসলে পলাশের বাড়িটা ছিল পল্লবীদের বাড়ির পাশেই। পল্লবীদের বাড়ির ছাদে উঠলেই পলাশকে দেখা যেত এবং তারা দুজনেই ছাদে উঠে কথাবার্তা বলতো। এইরকম ভাবেই তাদের ভালোবাসা শুরু হয়েছিল। বাড়ির লোক কেউই জানে না, তাই তারা এরকম লুকিয়ে দেখা সাক্ষাৎ করত। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পল্লবী কলেজ থেকে বাড়ি ফেরার পথে সে পলাশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেদিন পলাশ আসেনি। ওহো, এই পলাশটা দেখো কতক্ষণ আমাকে ওয়েট করাচ্ছে, আজকে ওর খবর আছে, একবার আসুক তারপর তার কথা। না না না, আর বেশি দেরি করলে হয়তো আমার দাদারাই চলে আসবে। যাই বাবা, আমি একাই চলে যাই, ওর জন্য আর অপেক্ষা করা উচিত হবে না আমার। এই বলে পল্লবী বাড়ির দিকে চলে আসে। বাড়ির সামনে এসে পলাশের বাড়িটা দেখতে থাকে এবং আশপাশে দেখার পরও পলাশকে সে দেখতে পায় না। এরপর সে পলাশকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তবুও পলাশকে সে ফোনে পায় না, যার কারণে পল্লবী আরো রেগে যায়। পল্লবী বাড়ির ভেতরে এসে সোজা নিজের রুমে চলে যায় এবং সেখানে গিয়ে মনে মনে ভাবে, এই ছেলেটা যে কোথায় গেল না কি জানি, কখন থেকে আমি ওকে ফোন করেই যাচ্ছি, আর আমাকে আনতেও গেল না আজকে। তাহলে কি কেউ জেনে গেল? দেখি আর একবার চিঠি লিখে, যদি কোনো উত্তর পাই। পল্লবী এই ভেবে মনে অনেকটা আশা নিয়ে একটা চিঠি লেখে ঢিল দিয়ে জড়িয়ে পলাশদের ছাদের দিকে ছুঁড়ে দেয়। তখনই পলাশের মা ছাদে উপস্থিত ছিল, যার কারণে ঢিলটা পলাশের মায়ের পায়ে গিয়ে লাগে। তখন পলাশের মা পারমিতা দেবী চিঠিটা পড়ে ফেলে, তারপর সে কোনোই গুরুত্ব দেয় না। সবটা জেনেও সে চুপ করে থাকে। এরকমই ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন কলেজ যাবার নাম করে পল্লবী পলাশের সঙ্গে মুভি দেখতে চলে যায়। সেই কথা প্রতিবেশীরা পলাশের মায়ের কানে তুলে দেয়, কিন্তু তবুও পারমিতা দেবী পলাশকে কিছুই বলে না। একদিন আর এসব কিছু সহ্য করতে না পেরে পারমিতা দেবী পলাশকে বলে, পলাশ, কি হচ্ছেটা কি এসব? আমি সব কিছু জানি, তুই কি ভাবছিস আমি কিছু জানি না? কিন্তু তুই কি করছিস, কোথায় যাচ্ছিস না যাচ্ছিস, সব কিছুরই আমি খবর পাচ্ছি। মায়ের মুখে এরকম কথা পলাশ অনেকটা ঘাবড়ে যায়। সেদিন পলাশ তার মাকে আর কিছুই বলতে পারে না, কারণ পারমিতা দেবী পল্লবীকে একদমই দেখতে পারত না। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন আবারও পল্লবী চিঠি লিখে পলাশকে ছাদের দিকে ছুঁড়ে দেয়। পলাশের মা সেই চিঠিটা পড়ে নেয়। তখন সে আর চুপ থাকতে না পেরে পলাশকে নিয়ে সোজা পল্লবীদের বাড়িতে চলে আসে। বাড়িতে তখন সকলেই উপস্থিত ছিল। এই যে দিদি, এটা কি হচ্ছেটা কি? বলি, তোমার মেয়েকে কি তুমি জব্দ করতে পারো না নাকি? তোমার পিছনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো কি তুমি কিছুই জানো না, নাকি সব জেনে বুঝেও চুপ করে রয়েছো? এই দেখো, রোজ রোজ তোমার মেয়ে আমার ছেলেকে চিঠি ছোড়ে, আর সেগুলো আমার হাতেই পড়ে যায়। তাই আজকে আমি আর চুপ থাকতে পারলাম না। এবার দেখো তোমরা কি করবে। প্রতিবেশী পারমিতা দেবীর মুখে এসব কথা শুনে পল্লবীর মা, দাদা, বৌদিরাই সকলেই চমকে ওঠে। তখন পল্লবীর মা বলে, পারমিতা দিদি, এসব তো সত্যি আমরা কিছু জানতাম না। আর এই যে পল্লবী, তোর সাহস তো দিনের পর দিন বেড়েই চলেছে দেখছি, তুই এসব কি ঘটিয়ে বেড়াচ্ছিস? মায়ের মুখে এই কথা শুনে পল্লবী একদম চুপ হয়ে যায়। তখন পলাশ বলে, কাকি, তুমি প্লিজ পল্লবীকে কিছু বলো না। আসলে আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি, তাই আমরা দুজনে বিয়ে করতে চাই। মা প্লিজ, তুমিও পল্লবীকে আর কিছু বলো না, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। পলাশের মুখে এই কথা শুনে পলাশের মা অনেক রেগে যায়, কিন্তু ছেলের খুশির জন্য সেই বিয়েতে রাজি হয়ে যায়। তাই ভালোভাবে সকলে বসে একটা বিয়ের তারিখ ঠিক করে। তারপর পলাশ আর তার মা বাড়ি চলে যায়। বিয়ের তারিখের কথা শুনে পল্লবী অনেক খুশি হয়ে যায় এবং বাড়ির সকলে আরো বেশি খুশি হয়ে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। কিছুদিন পরে পলাশ আর পল্লবীর বিয়ে হয়ে যায়। পল্লবী যখন শ্বশুর বাড়িতে যাচ্ছিল, পল্লবীর চোখে এক ফোঁটাও জল ছিল না। সেটা দেখে পল্লবীর মা পল্লবীকে বলে, আরে, তোর কি একদম লজ্জা শরম বলতে কিছুই নেই? এত লোকজন রয়েছে, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, তবুও তোর চোখ থেকে এক ফোঁটা জলও পড়ছে না। ওহ, একটু অন্তত মিথ্যে ছলনাও তো করতে পারিস। ওহো মা, আমি কেন কাঁদতে যাব বলো তো? এই তো পাশেই তো আমার বাড়ি, আর তোমার বাড়ি তো দেখাই যাচ্ছে। তাহলে আবার কিসের জন্য কাঁদবো শুনি? আমার খেয়ে দে কাজ নেই, আমি নাকি খেয়ে দে আমার এত দামি মেকআপ সব নষ্ট করে দেবো। আর তাছাড়া রোজই তো তোমাদের সঙ্গে দেখা হবে। বৌদি, যাই তাহলে, আবার আসবো।
একবার ছাদ থেকে উঁকি মারলেই তো তোমাদের দেখা পেয়ে যাব, তাহলে আবার কাঁদবো কেন বলো তো? পল্লবীর মুখে এই কথা শুনে তার দুই বৌদি হেসে ওঠে এবং বলে, পল্লবী তুমি একেবারে ঠিক কথা বলেছো, যখনই মন চাইবে তখনই তুমি আমাদের কাছে চলে আসবে। আর হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে কিন্তু বলো, আমরা দুজনে সব সময় তোমার পাশে আছি। হ্যাঁ পল্লবী, তুমি চিন্তা করো না, ওখানে গিয়ে কিন্তু ভালোভাবে থেকো। আর হ্যাঁ, সবকিছু ভালোভাবে একটু করার চেষ্টা করো, তোমার শাশুড়ি মাকে খুশি করো, খুশি রাখার চেষ্টা করো, বুঝেছো? এই বলে তারা সকলে মিলে পল্লবীকে বিদায় জানায়। পল্লবী 1 মিনিটের মধ্যেই শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে পল্লবীকে তার শাশুড়ি মা বরণ করে বাড়ির ভিতরে আসতে বলে। এরকম ভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে পল্লবী জানতো যে তার শাশুড়ি মা তার উপরে রেগে আছে এবং তাকে ভালোভাবে পছন্দও করে না। শাশুড়ি মাকে ইমপ্রেস করার জন্য পল্লবী সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্না করে, শাশুড়ি মাকে চা নাস্তা বানিয়ে দেয়। এরকমই ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পল্লবী রান্নাঘরে কাজকাম করতে করতে মনে মনে ভাবে, ওহো, বাড়িতে আমি কত আরামে থাকতাম, রান্নাঘরে এত গরম, আমাকে তার মধ্যেই কাজকাম করতে হচ্ছে। বাড়িতে তো আমাকে কোনো কাজই করতে হতো না, দুই বৌদি মিলেই সব কাজ করে নিত। যাই, একবার দুই বৌদির কাছ থেকে ঘুরে আসি। এই বলে পল্লবী কাউকে কিছু না জানিয়েই মায়ের বাড়িতে চলে আসে এবং পল্লবী তার দুই বৌদিকে বলে, ও বৌদি, জানো তো আমি খুবই অসুস্থ, জানি না কেন আমার খুব ক্লান্ত লাগছে, তোমরা একটু দয়া করে আমার জন্য কিছু খাবার বানিয়ে দেবে? আর হ্যাঁ, তোমরা যদি কিছু না মনে করো তাহলে আমার শাশুড়ি মা আর পলাশের জন্য একটু খাবার বানিয়ে দিও না, আমি নিয়ে চলে যাব তাহলে। পল্লবী, তুমি একদম চিন্তা করো না, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমার বাড়ির লোকের জন্য খাবার রেডি করে রাখবো। বৌদির কথা শুনে পল্লবী অনেক খুশি হয়ে যায়। পল্লবী নিজের রুমে গিয়ে আরাম করতে থাকে এবং নিজে মনে মনে ভাবে, যাক, এই বুদ্ধিটা তাহলে আমার কাজে লাগলো। কিন্তু আমি যদি এরকম ভাবে রোজ রোজ বৌদিদেরকে দিয়ে শ্বশুরবাড়ির কাজটা করিয়ে ফেলি, তাহলে তো আমাকে আর কোনো কাজই করতে হবে না, কাজে বিয়ে করা তো অনেক লাভ হয়েছে দেখছি। এই বলে পল্লবী খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেয় এবং বাড়ি ফেরার সময় বাড়ির জন্য তার দুই বৌদি খাবার প্যাক করে দেয়। সেই খাবার নিয়ে সে বাড়িতে চলে আসে। রাত্রিবেলা শাশুড়ি মা এবং পলাশকে খাবার বেড়ে দেয়। সেই খাবার খেয়ে পল্লবী শাশুড়ি মা এবং পলাশ খুবই প্রশংসা করে তার খাবারের টেস্ট আলাদা হওয়ার জন্য। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এরকমই ভাবে রোজ রোজ পল্লবী নিজের বাড়ি থেকে খাবার করে শ্বশুরবাড়িতে নিয়ে আসতো। এমনকি শুধু খাবারই নয়, শ্বশুরবাড়ির জামা কাপড়গুলো মায়ের বাড়িতে নিয়ে চলে আসতো আর ওয়াশিং মেশিনে দুই বৌদিকে দিয়ে ধুয়ে দিতে বলতো। এরকমই ভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল। এইসব দেখে পাড়া প্রতিবেশী সকলেই অনেক মজা করত এবং পল্লবী ভাবতো যে তার শাশুড়ি মা কিছুই জানে না। কিন্তু একদিন পারমিতা দেবী পল্লবীকে বলে, বৌমা চলো তুমি আমার সঙ্গে তোমার মায়ের বাড়িতে, আজ তোমার মাকে বলতেই হবে, তোমার জন্য পাড়া প্রতিবেশীর মুখ থেকে কথা শুনতে হচ্ছে। আমাদের বাড়িতে রেশনপত্র কিছু থাকে না, তাই জন্য তুমি তোমার মায়ের বাড়ি থেকে সব নিয়ে আসো। শাশুড়ির মুখে এরকম কথা শুনে পল্লবী অনেক ভয় পেয়ে যায়। তখন পারমিতা দেবী পল্লবীর হাত ধরে টেনে তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যায়। তারপর সে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন বিলকিস দেবী তার দুই বৌমা আর পল্লবীকে অনেক রাগারাগি করতে থাকে। তারপর বিলকিস দেবীর দুই বৌমা বলে, আমাদেরকে ক্ষমা করে দিন মা, এতটা মাথায় তোলা ঠিক হয়নি। সত্যি আজ আমাদের জন্য আপনাকে কত উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। আর পল্লবী, তুমি আর এরকম করো না প্লিজ। সন্দীপা আর সোনালি পল্লবীকে বোঝাবার চেষ্টা করে। তখন পল্লবী নিজের ভুলটা বুঝতে পারে। পল্লবী নিজের ভুল বুঝতে পেরে বলে, হ্যাঁ বৌদি, তোমরা ঠিকই বলেছ, মা আমাকে ক্ষমা করে দাও। পাশের শ্বশুরবাড়ি হওয়ার কারণে যখন ইচ্ছা তখন যাতায়াত করেছি, কোনো সম্মান বলতে আমি রাখতেই পারলাম না। আর মা, আপনিও আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এভাবেই পল্লবী সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেই দিনের পর থেকে পল্লবী মায়ের বাড়িতে খুব কমই আসতো। পল্লবী নিজের বাড়িতেই সবকিছুই করত। শাশুড়ি আর স্বামীর সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।